আসসালামু আলাইকুম। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার অ্যাকচুয়ালি নেটওয়ার্ক প্রবলেম করছে, তো দ্যাটস ওয়াই আপনার কথা একটু বোধহয় কেটে কেটে আসছে। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছে। এত সময় লোডিং এ নিচ্ছিল, আমি 10টার আগে বসে ট্রাই করছি ক্লাসে জয়েন করার। জি স্যার, আমিও এখন ঢুকলাম। আমি এতক্ষণ ওয়েট করছিলাম কিভাবে ঢুকতে পারবো। আর স্যার, মেসেঞ্জারে দেখলাম বেশ কয়েকজন ট্রাই করছিল আর বলছিল যে আজকে ক্লাস হবে কিনা এ বিষয় নিয়ে। নেটওয়ার্ক স্লো করায় আমার ফেসবুকেও লগ ইন হচ্ছে না। মেসেঞ্জারে যে কন্ট্যাক্ট করব, তার উপরে মোবাইল থেকে অ্যাপস ফেলে দিয়েছি। রাস্তাঘাটে ধরে বিভিন্ন রকমের তল্লাশি হয়তো নিরাপত্তার জন্য, তো পিসি থেকে লগ ইন মানে খুব নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, করার উপায় নেই। আপনাদেরও কি নেটওয়ার্ক স্লো হচ্ছে? স্যার এত পরিমাণে স্লো হচ্ছে যে নর্মাল ব্রাউজারও ওপেন করা যাচ্ছে না আর কি। রাত হলে এরকম যদি করে ক্লাস কিভাবে নেব? এটা ঝামেলা। স্যার এমনি মানে জানতে চাচ্ছিলাম আর কি, আজকে কি ক্লাসটা কি আপাতত ইয়ে করা যায়? না হলে তো স্যার অন্যরা তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। মানে একটু অন্তত 15-20 মিনিট দেখি যে কি অবস্থা। যদি দেখি যে মানে একদমই খারাপ অবস্থা, কেউই আমার কথা শুনতে পাচ্ছেন না বা আমি কিছু দেখাতে পারছি না, সেক্ষেত্রে হয়তো ক্যান্সেল করে দিব। ওকে, না হলে ঋষিখন থেকে বারবার ফোন দিচ্ছে, আমি ওখানেও বললাম নেটওয়ার্ক ইস্যু। তারপর দেখি কত দূর ক্লাস কন্টিনিউ করা যায়। ওকে স্যার, ওকে। আপনাদের কার কি অবস্থা? লেখাপড়া কেমন চলছে? কিছু আপডেট দিন, কারণ অনেক দিন, প্রায় 10-12 দিন ধরে কোনো যোগাযোগ নেই আপনাদের কারোর সাথেই। স্যার মূলত লেখাপড়া ইন্টারনেট, অনেকটাই বন্ধ। ইন্টারনেট না থাকার কারণে স্যার বেশিরভাগই সবাই কেউ কিছু করতে পারেনি। আর এছাড়াও দেশের যে অবস্থা, হ্যাঁ, এর কারণে সবার মন মেজাজ কিছুই ভালো নেই আর কি। তারা সবাই বেশিরভাগ, আমি ফেসবুকে বা অন্য অন্য প্ল্যাটফর্মে যা দেখলাম আর কি, আমাদের সবার হ্যাঁ, একই অবস্থা। বাইরে খুবই বিশৃঙ্খল অবস্থা। আর লাস্ট স্যার ক্লাস সবচেয়ে আমাদের। বাজে বিষয় হচ্ছে যে স্যার, জি, হ্যাঁ, বলুন বলুন। সবচেয়ে সবচেয়ে বাজে বিষয় এটা যে বাহিরে যাইতে পারি না, গেলেই মোবাইল চেক করে। আর মানে ফেসবুক দেখে বা আদার্স ইয়ে দেখে, কোনো কিছু অ্যাক্টিভিটি দেখলেই জাস্ট তুলে নিয়ে যায়। এটা স্যার খুবই খুবই মনে হচ্ছে বেমানান। হ্যাঁ, মানে একদম মোবাইলের গ্যালারি ট্যালারি চেক করা, মেসেজ, প্রাইভেট জিনিসপত্র হাত দেওয়া, এটা খুবই অড লাগে মানে। যাই হোক, কিছু বলার মতো আমাদের কিছু নেই।
লাস্ট যে ক্লাসটা নিতে পেরেছিলাম আপনাদের 7 নম্বর, ওটাতে কি 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 আলোচনা করেছিলাম, কেউ একজন বলতে পারেন? স্যার আইপি অ্যাড্রেস নিয়ে ওটা আলোচনা করা হয়েছিল, পাবলিক প্রাইভেট অ্যান্ড কনফিগারেশন ক্লাসিফিকেশন এগুলো নিয়ে। ওদিনই কি নেটওয়ার্কের আলোচনা শুরু করেছিলাম, না তার আগেও এক ক্লাসে বলেছিলাম? তার আগেও এক ক্লাসে বলতে কিন্তু উনি হ্যাঁ কম বলেছে। একটু বলেছিলেন, তারপরে ক্লাসে একটু বলা হয়েছিল, এরপরে তো ক্লাস অফ হয়ে গেছে। নেটওয়ার্কের কথা বলছেন, আইপি অ্যাড্রেস ওগুলা খালি বলছিলেন যে ক্লাস আছে, কিন্তু ওগুলো কি বুঝাননি, ওটা পরের ক্লাসে তখন বুঝাইছে। আইপি অ্যাড্রেস কি মানে 7 নম্বর ক্লাসে বুঝিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা। নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস নিয়ে কোনো আলোচনা করেছিলাম? না, নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে মেবি হয়নি। আচ্ছা, আর প্রোটোকল, কোনো প্রোটোকল নিয়ে আলোচনা? না, কোনো প্রোটোকলও হয়নি। আচ্ছা আচ্ছা। প্রোটোকল নিয়ে আলোচনা হয়। আচ্ছা, অসুবিধা নেই, আজকে ওই আলোচনাগুলো শেষ করে ফেলবো। ওকে, আপনাদের লিনাক্সের উপরে এক্সাম কি হয়েছিল? ইয়েস জি, স্যার। আমাদের কালে লিনাক্সের উপরে আমাদের ফার্স্ট এক্সাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। বাকিরা যারা পরে জয়েন করেছেন, আপনাদের আমি কয়েকজনের থেকে জানলাম নেটওয়ার্ক খুব স্লো করছে। আমি এত সময় যা যা কথা বলছি, সবাই কি রিয়েল টাইম বা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইয়েস স্যার, পড়তেছি। জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। জি তো হ্যাঁ স্যার। আশা আচ্ছা, আশা করা যায় যে ক্লাসটা কিছু দূর আমরা কন্টিনিউ করতে পারবো। নেটওয়ার্ক খুবই স্লো করছে, আমারও ক্লাসে জয়েন দিতে যেতে 15 মিনিটের বেশি লেগে গেছে লোড হতে হতে। ওকে। প্রথমে ওয়েবসাইটে ঢোকাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে ঢুকছে। হ্যাঁ। আপনারা কি সবাই কথা শুনতেছেন নাকি শুনতেছেন না? না, কোনো কথা আসতেছে না। কিছু শোনা যায় না তো। সাউন্ড আসতেছে আহ, না। আমরা আমি আমরা বোধহয় শুনতে পাচ্ছি, স্যারে বোধহয় এমনি সাইলেন্ট করে রেখেছিল আর কি। হ্যাঁ, আমি যে অনলাইনে হোয়াইট বোর্ডটা অন করছিলাম। স্যার আজকের অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে? না, এখনো নেইনি, একটু আচ্ছা। অপেক্ষা করি। মাত্র 22-23 জন আছেন। রেকর্ড হচ্ছে তো, না? ওকে। আচ্ছা, এগুলো নিয়ে সম্ভবত আপনাদের সাথেই কথা বলেছিলাম লাস্ট দিন। স্ক্রিন দেখা যাচ্ছে আমার, নাকি এখনো লোডিং? না না, হ্যাঁ এখন দেখা হচ্ছে যাচ্ছে। যে স্ক্রিন দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু পয়েন্ট গুলো আছে, আবার একটু রিক্যাপ করি। গত লাস্ট ক্লাসে যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম, বলেছিলাম যে আমাদের নেটওয়ার্কের আলোচনাগুলো কেন দরকার পড়ছে। আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি যখন বুঝতে চাচ্ছি, তখন এই কনসেপ্ট গুলো লাগবে।
সিকিউরিটি বলতে আমি ইদার ডিফেন্সের কাজ করি, নেটওয়ার্কের নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করি, অথবা এই পার্সপেক্টিভে যা যা চিন্তা করব। আমাদের অনেক হ্যাকিং টেকনিক, আমি নেটওয়ার্ককে হ্যাক করতে চাই, হ্যাঁ অনেক কিছু হ্যাক হয়, গাড়ি হ্যাক করা যায়, স্যাটেলাইট হ্যাক করা যায়, হ্যাঁ সিসিটিভি হ্যাক করা যায়, ওয়েবসাইট হ্যাক করা যায়, সবকিছুরই কম বেশি কিছু নেই, যার সাথে ইন্টারনেট আছে বা ইলেকট্রনিক ডিভাইস যেটাই আছে সবকিছুই কিছু না কিছু হ্যাক করা যায়। ওকে, তো এই যে কম্পিউটার নেটওয়ার্ক একেও হ্যাক করা যায়, এরও বিভিন্ন হ্যাকিং টেকনিক আছে। তো সেখানেও আমাদের কি হয়, নেটওয়ার্কের কনসেপ্ট দরকার পড়ে। ওকে, ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে আসলে কম্পিউটার কিভাবে কথা বলছে, যোগাযোগ করছে, এটা বোঝার জন্য মূলত নেটওয়ার্কের আলোচনা দরকার। তো এখানে সবার প্রথমেই যে বিষয়টা আসে, আমি সাবমেরিন কেবল দেখিয়েছিলাম আপনাদের, তাই না? যে এবং সাম্প্রতিক ঘটনায় দেখেছেন যে কেবল পুড়ে যাওয়ার একটা ইস্যু বলেছিল, পত্রিকাতে এসেছিল যে সেটার জন্য আমাদের ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়। যাই হোক, সেটার অনেক বিষয় আছে, কিন্তু যেটা বোঝার যে একটা কেবল বা একটা তার পুড়ে গেলে কি হচ্ছে, আমরা সবাই ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি, তাই না? তো আমরা কেন ডিসকানেক্ট হচ্ছে গ্লোবাল, তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা বাইরের ইন্টারনেট, অর্থাৎ বাংলাদেশ থেকে বাইরের যে কমিউনিকেশন হয় সেখানে ডিসকানেক্টেড ছিলাম, কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে, হ্যাঁ আমাদের দেশের অভ্যন্তরে কিন্তু যোগাযোগ করা যাচ্ছিল। ভিওআইপি কলিং এর যে ব্যবস্থাটা আমার এক বন্ধু দেখালো, যে সেটা চালু ছিল, সেটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কল দেওয়া যাচ্ছিল, এবং ইন্টারনালি দেশের অভ্যন্তরে যে সকল এফটিপি সার্ভার বা যা যা আছে এগুলো ইউটিলাইজ করে দেশের অভ্যন্তরে কমিউনিকেশন করা বা এই জাতীয় করা যাচ্ছিল। একজনকে দেখলাম একটা মেসেজিং অ্যাপস বানিয়ে ফেলেছে সে। ওকে, এবং কয়েকটা জায়গায় দেখলাম যে কি করছে, এই টাইপের অ্যাপসে বিজ্ঞাপনও দিচ্ছে। তো ওগুলো হচ্ছে মানে কান্ট্রি লেভেলে, হ্যাঁ দেশের ভিতরে যোগাযোগের ব্যবস্থা রাখছে, বা বাইরের ইন্টারনেট বা হয়তো বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বা ইউরোপের কান্ট্রিতে যোগাযোগ করা যাচ্ছে না, কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী অমুক জায়গাগুলোতে যোগাযোগ করা সম্ভব। হ্যাঁ, কেন এটা সম্ভব হচ্ছে, কারণ আমাদের একটা কিছু নিয়ম নীতি মেনে আমরা সব একে অন্যের সাথে যুক্ত থাকছি, কানেক্টেড থাকছি। হ্যাঁ, কেন এই নিয়ম নীতি বা কিভাবে নিয়ম নীতি, এগুলো আমাদের ইন্টারনেট প্রোটোকলে নির্ধারিত করা থাকে, যে আমরা এইভাবে যোগাযোগ করব, অমুক অমুকের সাথে যোগাযোগ করব। ওকে, এবং আমি এই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করছিলাম, আমার এটা আইডিয়াটা আগে ছিল না, যে আচ্ছা বাইরের ইন্টারনেট তো বন্ধ করেছে, ভালো কথা, তো দেশের অভ্যন্তরে হ্যাঁ এই যে কমিউনিকেশনটা হচ্ছে এটা অফ করতে পারছে না কেন, বা এইটার সামহাও টার্মিনেট করা পসিবল কিনা। হ্যাঁ, এটা এটা মূলত করছিল বিডিআইএক্স, আমাদের যেই কমিউনিকেশনের মেকানিজম আছে, হ্যাঁ এটার থ্রুতে, ইন্টারনেট এক্সচেঞ্জের যে মেকানিজমটা আছে এটার থ্রুতে। কিন্তু এটাকে ডাউন করা আসলে যায় না, এটা ডাউন করলে আমাদের সমগ্র ব্যাংকিং চ্যানেল ট্যানেল যা আছে সবকিছু একদম নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন ইন্টারনেট বন্ধ থাকলেও বিকাশে কিন্তু ওই মোবাইল কি বলে নেটওয়ার্ক ব্যবহার করে বিকাশে টাকা তোলা যাচ্ছিল, আপনারা অনেকেই মোবাইল রিচার্জ করেছেন, তাই না? ওই মাঝখানে কয়টা দিন, তো বিডিআইএক্স সার্ভিসটা থাকার কারণে এটা সম্ভব হয়েছে। ও আচ্ছা, যাই হোক, তো একদম সবকিছু এরকম কিছু নিয়ম নীতি আছে, তার কারণে আমরা সুবিধা নিতে পারি। এটার একদম বেজ লেভেলে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক প্যাকেট। আমরা যা এই যে তথ্যের আদান প্রদান করছি এগুলো ছোট ছোট প্যাকেট আকারে ভেঙে তারপরে তথ্যটা যায়। কিন্তু তথ্য যে যাবে, তার যাওয়ার জন্য অ্যাড্রেসের দরকার পড়ে, তাই না? আমি কাকে তথ্য পাঠাবো, কোথায় যাবে, এই বিষয়টা আইপি অ্যাড্রেস দিয়ে বোঝানো হয়ে থাকে, নির্দেশ করা হয়ে থাকে। এগুলো ইউনিক, সবার জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে, এবং অল্প মেমরি ব্যবহার করে, লেস, কারণ সংখ্যা দিয়ে লেখা হয় এজন্য মেমরিটা কম দরকার পড়ে। যেমন একটা এক্সাম্পল বলেছিলাম যে এটা একটা আইপি অ্যাড্রেস। তো
আইপি অ্যাড্রেসের বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন হয়, ক্লাসলেস, ক্লাসফুল অ্যাড্রেসিং হয়, এবং এক একটা ক্লাসিফিকেশন এক এক ইউজ কেসের উপর ভিত্তি করে বা এক একটা বিষয় বোঝানোর জন্য। ওকে, কিন্তু IPv4 হচ্ছে লিমিটেড, মানে আমি সবাইকে ইউনিক অ্যাড্রেস দিতে হবে, মূল কথাই হচ্ছে এটা, কিন্তু সবাইকে ইউনিক অ্যাড্রেস দিতে পারছি না, যার কারণে পরবর্তীতে IPv6 যেটা আছে সেই কনসেপ্টের প্রচলনটা হয়। ওকে, আচ্ছা, আমি কি পোর্ট নিয়ে কিছু বলেছিলাম লাস্ট ক্লাসে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে আরো দুইটা বিষয় আমাদের আগে জানা দরকার পড়বে, একটা হচ্ছে পোর্ট আর একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, আইপি অ্যাড্রেস বিষয়টা অনেকটা এমন, আর আপনি মিউট হয়ে গেছেন। না আমি মানে একটু কাশি হচ্ছিল, এর জন্য মিউট গিয়েছিলাম। স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ, বল। স্যার, ভিপিএন ইউজ করে কি ট্রাই করে দেখবেন? আমি অ্যাকচুয়ালি অনেক জায়গায় অ্যাক্সেস করতে পারছিলাম না, বাট আমি যখন ভিপিএন অন করেছি কিছু কিছু জায়গায় অ্যাক্সেস করতে পারছিলাম আর কি। ভিপিএন এ আমার এখানে আরো স্লো হয়ে যাবে, কারণ ভিপিএনটা রেস্ট্রিকশন বাইপাসের জন্য আমরা ব্যবহার করছি। রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন দেয়া, কিন্তু আরেকটা যেটা কাজ করছে সেটা হচ্ছে ব্যান্ডউইথের লিমিট করে দিয়েছে। বিষয়টা অনেকটা এরকম যে মোটা একটা পাইপ, যে পানির পাইপ থাকে না, মোটা পানির পাইপকে আপনি হাত দিয়ে চিপে চ্যাপ্টা করে রেখেছেন, মানে আগে মনে করুন 1 লিটার করে পানি যেত পাইপ দিয়ে, সেখানে এখন আধা লিটার করে পানি যাচ্ছে। তো এই রকম একটা মেকানিজমের কারণে নেটওয়ার্ক স্পিডটা ডাউন করেছে, ফল করেছে, মানে এটা। কালকেও নেটটা ভালো দিচ্ছিল, কিন্তু হুম, আজকে থেকে নেট খারাপ দিচ্ছে কেন জানি। আজকে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ খুলে দেওয়ার পর থেকে নেট স্লো করে দিছে আবার। বাইরে কি কোথাও ঝামেলা হচ্ছে আপনাদের এলাকায়? কেউ কোনো আপডেট জানেন? স্যার, চট্টগ্রামে খুব ঝামেলা হয়েছে। আমি চট্টগ্রামে থাকি। মানে চট্টগ্রামে তো খুব বাজে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ঝামেলা হয়েছে, খুলনায় প্রচুর ঝামেলা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। হতে পারে, কারণ এই ধরনের সিনারিওতেই তো অনেক কিছু হয়, বাকিটা না বলি, শেষে তুলে নিয়ে যাবে আমাকে আবার। যে কিছু করে না স্যার তাকে তুলে নিয়ে যায়। এই তো বিষয়। হ্যাঁ, ঠিক বলেছো স্যার। এখন এখন আর স্যার বলা লাগে না এখন। ওনারা ছাত্র দেখলে বা এমনি মানুষ দেখলেই তুলে নিয়ে যায়, ভয়েস রেজ করা লাগে না। আর কতদিন সহ্য করবেন সবাই? কালকে হিরো প্লাজার দেশে একটা মুভি আছে না, ওটা দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, মুভিটা অনেক মানে বাস্তবতা, মানে যদিও সাধু ভাষার মতো করে আহ, কবিতার মতো শব্দ দেয়া, কিন্তু অনেক ভালো ভালো বিষয় বোঝানো। ভাইয়া আপনি কোথায় থাকেন? ঢাকাতে থাকেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ঢাকা। আপনার অফিস কি চলতেছে? কোথায় আপনার অফিস? আমার অফিস বাংলা মোটরস, এবং প্রতিদিনই অফিসে যেতে হচ্ছে, কিছু করার নেই। আপনি থাকেন কোন এলাকায়? আমি থাকি হচ্ছে একদম এই মারামারি হটস্পট যেটা মিরপুর, সেখানে। তাহলে ও আচ্ছা আচ্ছা, মিরপুর। আমি কল্যাণপুরে থাকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। কল্যাণপুরে খুব বেশি ঝামেলা হয়নি,
মারামারি তেমন কিছু হয়নি, কিন্তু আজকে এরপরে শাহবাগের দিকে ঝামেলা হয়েছে, টিচাররা আন্দোলনে নামছিল, তো এক টিচারকে নাকি পুলিশ মানে কিভাবে জানে আহত করছে আর কি, ঢাকা ইউনিভার্সিটির এক টিচার। ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। স্যার, শত বিপদের মধ্যে মানুষ আশ্রয় খুঁজে বাসায়, এখন সেই বাসায়ও এখন নিরাপদ নাই। স্যার, বলতে ছাদের উপরে গুলি করে, জানালায় গুলি করে, এটা এটা খুব খারাপ লাগে। বাচ্চা মানুষ, তারা যাবেই কোথায়? হতাশ হওয়া ছাড়া আর খুব বেশি কিছু করার নেই। আচ্ছা, হোয়াইট বোর্ড এখানে লোড হচ্ছে না। হ্যাঁ, আমি আহ, একটা ছবি দিয়ে একটু আগে প্রাথমিক বোঝানোর চেষ্টা করি, যদিও এখানে আমাদের কম্পিউটারে হার্ডওয়্যার কি বলে, ডেস্কটপ পিসি যারা ইউজার আছেন, আপনার সামনে যে কম্পিউটার, অনায়াসে আপনারা দেখতে পান যে এইখানে আমরা মাউস কিবোর্ড কানেক্ট করে থাকি, তাই না? এটা পোর্টের কনসেপ্ট, যদিও নেটওয়ার্ক পোর্ট ভিন্ন জিনিস, কিন্তু পোর্ট বোঝার জন্য এটা একটা ভালো কনসেপ্ট বা একটা আইডিয়া। কি হচ্ছে, আমরা পোর্ট দিয়ে কানেক্ট করছি, হ্যাঁ, বা আমার কম্পিউটারের ভিতরে ডাটা ঢোকানোর একটা ব্যবস্থা করে দিচ্ছে, এটা হচ্ছে পোর্ট, নর্মাল পোর্ট। আর নেটওয়ার্কের যে পোর্ট হয়, হ্যাঁ, এটা হচ্ছে লজিক্যাল একটা অ্যাড্রেসিং করে। বাস্তবে এই পোর্ট গুলো না, এটা এটা জাস্ট হার্ডওয়্যার লেভেলে বোঝাচ্ছে যে যেখানে আমি কানেক্ট করব। নেটওয়ার্কে পোর্টের কনসেপ্টটা অনেকটা এমন যে আপনি আইপি অ্যাড্রেসে আমরা কি বলেছিলাম বোঝানোর সুবিধার্থে, এটা আমার বাসার ঠিকানা, যে আমি অমুক বাসায় থাকি, যাতে আমাকে ইউনিকলি আমার বিল্ডিংটা খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, তো ওই পার্সপেক্টিভে বা ওই ধরনের উদাহরণ দিয়ে এভাবে বিবেচনা করতে পারেন। পোর্ট হচ্ছে আপনার বাসার দরজা জানালার মতো। আমি বাসা খুঁজে পেলাম, আইপি অ্যাড্রেস হচ্ছে আমার বাসার ঠিকানা, আমি খুঁজে পেলাম, যদিও এটা বাসার ঠিকানা না, আমি উদাহরণ হিসেবে বলছি। কিছু শিক্ষার্থী মাঝে মধ্যে এরকম ভুল ধারণা নিয়েই থাকতে থাকে, না, এটা উদাহরণ বোঝানোর সুবিধার্থে, কল্পনা করার সুবিধার্থে বলছি। তো আইপি অ্যাড্রেসটা হচ্ছে, মনে করুন আমাদের বাসা, বিল্ডিং নাম্বার, বিল্ডিং এ ঢুকতে গেলে আমার দরজা জানালার দরকার আছে, তাই না? মেইন গেট থাকে, উপরে ছাদের দরজা থাকে, জানালা থাকে, তাই না? ভেন্টিলেটর থাকে, কিছু একটা দিয়ে তো প্রবেশ করতে হবে, তাই না? এটার জন্য পোর্ট, পোর্ট জিনিসটা ফিজিক্যাল না, লজিক্যাল একটা অ্যাড্রেসিং। হ্যাঁ, এবং আমাদের কম্পিউটারে অনেক পোর্ট হয়ে থাকে, 65,535টা পোর্ট আছে প্রত্যেকটা কম্পিউটারে থাকে। এত এত পোর্টের থাকার সুবিধাটা কি হয়, যে একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস দিয়ে আপনি একটা আইপি অ্যাড্রেস, এই এখনই, যদিও আমাদের নেট স্লো, আমরা পারবো না, তবে নেট ভালো থাকলে আমরা কি করতে পারতাম, জুমে ক্লাস করছি, পাশাপাশি কম্পিউটার আরেকটা ট্যাবে মনে করুন আমরা youtube.com চালাতে পারছি। হ্যাঁ, অথবা মনে করুন আমি একটা গেমস ডাউনলোড দিচ্ছি। হ্যাঁ, একটা সিঙ্গেল কম্পিউটার, একটা কম্পিউটারই একটাই আইপি অ্যাড্রেস, কিন্তু মাল্টিপল যোগাযোগ তৈরি করা সম্ভব হচ্ছে এবং মাল্টিপল পারপাসে যোগাযোগ করা যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ এক এক কাজের জন্য এক একটা পোর্ট। ওই বাসার উদাহরণ দিয়ে চিন্তা করুন, যে বাসায় মানুষ কুরিয়ার পার্সেল নিয়ে এসেছে, আপনি ফুড পান্ডায় খাবারের অর্ডার দিয়েছিলেন, একটা একজনকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন, আরেকটা মনে করুন রেস্টুরেন্ট থেকে কি ভাতের অর্ডার দিয়েছেন, হ্যাঁ? একজন বাসার মেইন দরজা দিয়ে ঢুকছে, একজন জানালা দিয়ে ঢুকতে পারছে। ওকে, তার সুবিধা কি হচ্ছে, একটা সিঙ্গেল অ্যাড্রেস দিয়ে মাল্টিপল কমিউনিকেশন তৈরি করা সম্ভব হচ্ছে, কানেকশন তৈরি করা সম্ভব হচ্ছে। ওকে, তো এর প্রথম 1024টা যে পোর্ট আছে, এগুলো মোস্ট কমন পোর্ট এবং মোস্ট অফ দ্য সার্ভিসই, মোস্ট সার্ভিসেস এই পোর্টগুলো ইউটিলাইজ করে ব্যবহার
করা হয়। এবং আহ, এই যে প্রথম দিককার যে পোর্ট গুলো আছে 1 থেকে 1024, এরা এরা হচ্ছে রিসিভিং পোর্ট। হ্যাঁ, রিসিভ করতে পারে একটা ডাটা, আপনি এক ধরনের কমিউনিকেশন করতে চাচ্ছেন, রিসিভ করতে পারে। আর বলেছিলাম 65,000 পোর্ট আছে না, তো পোর্টে সম্ভবত 49,000-এর পরে, 49,000 থেকে শুরু করে 65,535 পর্যন্ত, মানে ওই শেষের দিককার যে পোর্ট গুলো আছে, হ্যাঁ, ওই পোর্ট গুলো মূলত ডাটা সেন্ডের জন্য ব্যবহার করা হয়। দেখেছেন কত চমৎকার একটা বিষয়, যে আমার আহ, মনে করুন বাসায় একটা বিল্ডিং এ 3-4টা গেট আছে, 4টা গেট আছে, 2টা গেট দিয়ে সবাই শুধুই বের হবে, 2টা গেট দিয়ে সবাই শুধু ঢুকবে। হ্যাঁ, 2টা গেট থাকার কারণে কি হচ্ছে, ভিন্ন ভিন্ন চ্যানেলে ভিন্ন ভিন্ন মানুষ কি করতে পারছে, যাতায়াত করতে পারছে। সেরকম একটা কনসেপ্ট। এই এই ধরনের ক্লাসিফিকেশনের কারণে সুবিধা কি হচ্ছে, আমার একটা কম্পিউটার তো মাল্টিটাস্কিং, মাল্টিপল কানেকশন আমি তৈরি করতে পারছি, ডাটা রিসিভ করতে পারছি। ওকে, যেমন আমরা এই যে ফাইল আদান প্রদান করি, হ্যাঁ, আমরা যে মুভি টুবি ডাউনলোড দেন, এফটিপি সার্ভার যে আছে, হ্যাঁ, তো এফটিপি 21 নাম্বার পোর্ট দিয়ে কাজ করে। আবার সেম কম্পিউটারে আমরা যে ওয়েবসাইট ভিজিট করি না, একটু আগে ইশিকন ওয়েবসাইটে গিয়েছিলেন, ইসি সরি, ওয়েবসাইট গুলো HTTPS লেখা থাকে আমরা দেখি, এ হচ্ছে 443 নাম্বার পোর্ট ব্যবহার করে। তো মনে করুন এই শিক্ষণের ওয়েবসাইটেই আপনি যদি এখন ক্লাস ভিডিও ডাউনলোড করতে চান, তার সিঙ্গেল আইপি অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেসে আপনি যোগাযোগ করতে চাচ্ছেন, তো সেই আইপি অ্যাড্রেসের 21 নাম্বার পোর্ট আপনাকে ক্লাস ভিডিও ডাউনলোড করতে দিচ্ছে, 443 নাম্বার পোর্ট দিয়ে আপনি জুম, মানে জুমের লিংক পাচ্ছেন বা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। ওকে, মাল্টিপল কমিউনিকেশন তৈরি করা সম্ভব হচ্ছে। আচ্ছা, এটা গেল পোর্টের কথা। পোর্ট আমাকে মাল্টিপল কমিউনিকেশনের ব্যবস্থা করে দিচ্ছে সত্য, কিন্তু প্রবলেমটা হয় কি, যে বাসায় আমি হতেই পারে আমি ওয়াইফাই থেকে একবার ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হলাম, আমার আইপি অ্যাড্রেস পাল্টে যেতে পারে বিভিন্ন রিজনে। আইপি অ্যাড্রেস পাল্টাতে পারে, চেঞ্জ হতে পারে, তাই না, বা আপনি মনে করুন নেটওয়ার্ক পাল্টে ফেলেন, যাই হোক, আইপি অ্যাড্রেস যদি পাল্টে যায়, একটা নেটওয়ার্ক প্যাকেট আসছিল আপনার কাছ পর্যন্ত, আপনি ইউটিউবে রিকোয়েস্ট করেছেন, মধ্যে আপনি হঠাৎ করে ওয়াইফাইতে ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হয়েছে, তো তখন কি হতে পারে, রাউটার আপনাকে নতুন একটা আইপি অ্যাড্রেস দিতে পারে। আপনি সেম নেটওয়ার্কেই আছেন, একটা রাউটার দিয়ে ব্যবহার করছেন, তো একবার কেটে আবার জয়েন দিলেন, নতুন একটা আইপি অ্যাড্রেস আসলো। ফর এক্সাম্পল, আমি বোঝানোর সুবিধার্থে এরকম একটা সিনারিও কল্পনা করছি। তো এরকম কেস যদি হয়, আপনাকে আমি ইউনিকলি খুঁজে বের করবো কি করে? এখন একটু আগে আপনার আইপি অ্যাড্রেস ছিল 5, এখন হয়ে গিয়েছে 6, আর 5 নম্বর আইপি অ্যাড্রেসটা আপনার ছোট ভাই যে মোবাইলে গেম খেলছে তাকে রাউটার দিয়ে দিয়েছে। তো ইউটিউবের ভিডিও কি এখন তাহলে 5 নম্বর অ্যাড্রেস আপনার ছোট ভাই যেখানে গেম খেলছিল সেখানে চলে যাওয়ার কথা? তো কি হচ্ছে, একটা কনফ্লিক্টের তৈরি হচ্ছে। তো এই জিনিসটাও যেন না হয়, এই জন্য আমাদের আরেকটা অ্যাড্রেসিং ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্যাল ডিভাইসের অ্যাড্রেস বলতে পারি। হ্যাঁ, ডিভাইস অ্যাড্রেস, এবং তাহলে এটা কাউকে যদি ট্র্যাক করতে হয় তখন স্যার ম্যাক অ্যাড্রেস কি ইউজ করা হয় নাকি আইপি অ্যাড্রেস? না, ম্যাক অ্যাড্রেসে আবার কাহিনী আছে। আমাদের যে রাউটারটা না, ও এই রাউটার পর্যন্তই যায়, রাউটারের বাইরে যেই বাইরের ইন্টারনেটে আমাদের যে কমিউনিকেশন, মনে করুন রাউটার থেকে আপনার আইএসপি যে আপনাকে কানেকশন দিয়েছে, ওই যে অংশটুকু, ওই জায়গাটাতে ম্যাক অ্যাড্রেসটা পাস হয় না, মানে ও রাউটার পর্যন্তই থেকে যায়, রাউটারের ভিতরেও মেমোরি থাকে,
ওইখানে রাউটার এটা জমা করে রাখে, যখন ডাটা পাস করা দরকার, কিছু করা দরকার, ওখান থেকে নিয়ে ব্যবহার করছে, কিন্তু বাইরের ইন্টারনেটে এই ম্যাক অ্যাড্রেসটা যায় না। ওকে। এবং এই ম্যাক অ্যাড্রেস জিনিসটা ডিভাইসে একদম সিলগালা করা বা কি খোদাই করে লিখে রাখার মতো কাজ করে। আপনারা চাইলে আপনাদের ডিভাইস খুলে দেখতে পারেন, আশেপাশে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকলে, কম্পিউটার বা মোবাইল, হ্যাঁ, ওর ভিতরে দেখবেন যে যেই সিরিয়াল নাম্বার, আইএমইআই নাম্বার যেখানে লেখা থাকে, ওর আশেপাশে ছোট করে ম্যাক অ্যাড্রেস লেখা থাকে। ম্যাক অ্যাড্রেসটাও হেক্সাডেসিমেলে লেখা হয়ে থাকে আমাদের। ওকে, বা আপনাদের কম্পিউটারের টার্মিনালে গিয়ে ইপ কনফিগ যে কমান্ড আছে ওটাও যদি দেন, আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা এখানে শো করতে থাকবে। আচ্ছা, তো এই ম্যাক অ্যাড্রেসটা কখনো, এই যে বলছিলাম যে ম্যাক অ্যাড্রেসটা দেখুন এখানে লেখা, এটা ফিজিক্যালি অ্যাটাচ করা থাকে হার্ডওয়্যারে। যারা এই যে ম্যানুফ্যাকচারার, মনে করুন আইফোন যারা তৈরি করছে বা আপনার ভিভো, অপো যারাই তৈরি করছে, তারা এটা অ্যাসাইন করে দেয়, এটা কখনোই পাল্টাবে না, পাল্টানো যায়ও না। তো এইটা এরকম থাকার কারণে কি হচ্ছে, আপনার ইউনিকলি আপনার ডিভাইসটা খুঁজে বের করা। ওকে, আইপি অ্যাড্রেস যদি আপনার পাল্টেও যায়, কোনো অসুবিধা নেই, রাউটারের কাছে আপনার ম্যাক অ্যাড্রেসটা আছে, বা চাইলে সেটা খুঁজে বের করে নিতে পারবে, এটারও কিছু প্রোটোকল আছে। সে জিজ্ঞাসা করতে পারবে যে অমুক অ্যাড্রেস কার, তার ম্যাক অ্যাড্রেসটা আমাকে দাও, রাউটার এভাবে কোয়েরি স্যার, করে। ম্যাক অ্যাড্রেস আর হার্ডওয়্যার অ্যাড্রেস কি সেম জিনিস? হার্ডওয়্যার অ্যাড্রেস বলতে, মানে আমি আগে কখনো এই টার্মটা শুনিনি। মানে যেমন উইন্ডোজে অনেক সময় থাকে ওয়াইফাই কানেক্ট করলে যে র্যান্ডমাইজ হার্ডওয়্যার অ্যাড্রেস, র্যান্ডমাইজ করে দেওয়া যায় যে প্রত্যেকবার কানেক্ট করলে আলাদা আলাদা অ্যাড্রেসে ওয়াইফাই এর সাথে কানেক্ট হবে যাতে প্রাইভেসিটা সিকিউর থাকে। তো সেই ক্ষেত্রে যে হার্ডওয়্যার অ্যাড্রেসটা এইটার ম্যাক অ্যাড্রেস কি সেম? এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, হার্ডওয়্যার অ্যাড্রেসটা কখনো দেখিনি দাম। না, খুব সম্ভবত না। আচ্ছা, হার্ডওয়্যার অ্যাড্রেসটা নিয়ে আমার আইডিয়া নেই, আজকেই প্রথম এটা শুনলাম। তবে ম্যাক অ্যাড্রেস যেটা, সেটা হার্ডওয়্যারেই একদম বাইন্ড করে লেখা থাকে। ওকে, তো যেটা এটার সুবিধাটা কি হচ্ছে যে আমার ডিভাইসকে ইউনিকলি খুঁজে বের করতে পারছি। তবে একটু আগে যেটা বললাম, যেটা নট শেয়ার্ড, মানে ইন্টারনেটে আমাদের এটা শেয়ার করা হয় না। হ্যাঁ, ওকে, এটা ইন্টারনেট, বাইরের ইন্টারনেটে ম্যাক অ্যাড্রেসটা থাকে। তো বেশ কয়েক ধরন, তিনটা আমাদের মূলত অ্যাড্রেসিং আমরা জানলাম। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, মানে নেটওয়ার্কের ঠিকানা। আর একটা হচ্ছে পোর্ট, একটা লজিক্যাল অ্যাড্রেস করছে, মানে এটা অ্যাকচুয়াল কোনো অ্যাড্রেস না। বা এই যে কম্পিউটারে আমরা যেরকম দেখি পোর্ট আছে, আমাদের ইউএসবি কেবল লাগানো পোর্ট আছে, তাই না? হ্যাঁ, তো হেডফোন লাগানোর পোর্ট আছে, সেরকম ওগুলো হচ্ছে ফিজিক্যাল পোর্ট বলে, মানে ওটা বাস্তবেই এক্সিস্ট করে। ঠিক আছে, কিন্তু এই পোর্ট যেটা, এটা কিন্তু সফটওয়্যার লেভেলে লজিক্যাল। হ্যাঁ, সবই সফটওয়্যার, মানে এটা কম্পিউটারের ভিতরে খুলে দেখবেন যে বাস্তবে ওখানে এরকম কোনো গর্ত নেই, ইউএসবি কেবলের যেরকম গর্ত থাকে সেরকম নেই। আর ম্যাক অ্যাড্রেসটা কি হচ্ছে ডিভাইসে একদম বাইন্ড করে লিখে রাখা। আচ্ছা, তো এই যে এত এত অ্যাড্রেস হলো বুঝলাম, কিন্তু এখন আমাদের একটা
খুব বেসিক কোয়েশ্চেনে ফেরত যাই, সেটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসে বিভিন্ন ক্লাসিফিকেশন দেখছিলাম আমরা। একটা ক্লাসিফিকেশন দেখেছিলাম পাবলিক আইপি অ্যাড্রেস আর প্রাইভেট আইপি অ্যাড্রেস। এটা নিয়ে কি বলেছিলাম লাস্ট ক্লাসে, কিছু বুঝিয়েছিলাম? হ্যাঁ, পাবলিক প্রাইভেট নিয়ে বলা হয়েছিল। মানে ওটা কিভাবে কাজ করে সেটা বলেছিলাম খুব সম্ভবত না, কারণ না, এখানে কিভাবে কাজ করে এটা মেবি বলেন। আচ্ছা আচ্ছা, মানে এখানে একটা মেকানিজম ঘটে, সেটা হচ্ছে যে বাইরের ইন্টারনেটে আমার পাবলিক আইপি অ্যাড্রেস যাচ্ছে, কিন্তু বাস্তবে আমরা রাউটারের সাথে প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড থাকতে, তো এই মাঝখানে কি ঘটে? ওকে, আমি চেয়েছিলাম এটা একটু ছবি এঁকে দেখাবো, কিন্তু হোয়াইট বোর্ড কিছুই তো নেই। আপনি এক্সেল ড্রয়িং একটা ইয়ে আছে, ওটা একটু করে দেখান। কি নাম? এক্সেল ড্রয়িং? ইয়েস স্যার, এক্সেল ড্রয়িং মেবি। হ্যাঁ, পিসিতে পেইন্ট থাকলে স্যার পেইন্টও তো করা যেতে পারে। ওকে, পেইন্ট আমি অবশ্য অভ্যস্ত না, খুব ছোটবেলায় আঁকা আঁকি করতাম, কিন্তু ক্লাস নেওয়ার সময় এখানে আঁকার কোনো অভিজ্ঞতা নেই, আজকেই প্রথম। এক্সালি.কম, এক্সালি.কম, হ্যাঁ, এক্সকালি.কম, হ্যাঁ। সাইট আহ, লোড হচ্ছে না, থাকুক, আমরা দেখি পেইন্ট দিয়ে কতখানি করা যায়। তো আমরা একটা সিনারিও বিবেচনা করি আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস আর প্রাইভেট আইপি অ্যাড্রেসের জন্য। মাঝখানে মনে করুন আমাদের একটা রাউটার রয়েছে, ওকে, আর আমরা যোগাযোগ করতে চাচ্ছি বাইরের কোনো একটা সার্ভারের সাথে। এমন একটা সিনারিও, আমি কমিউনিকেশন করতে চাই, যোগাযোগ করতে চাই। তো প্রত্যেকের এখানে আমাদের আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসের ব্যবস্থা আছে। মনে করুন আমার এই যে উপরে যে ডিভাইসটা আছে, হ্যাঁ, এটা একটা একটা ল্যাপটপ, হ্যাঁ, এটার একটা আইপি অ্যাড্রেস আছে। আমি পুরো আইপি অ্যাড্রেস লিখলাম না, হ্যাঁ, 10 কলমের কালির তো করুণ অবস্থা। কলম দিয়ে এভাবে না লিখে আপনি হচ্ছে যে যে মানে ক্যারেক্টার দিয়ে হচ্ছে যে লিখে দেন, যদি কোনো কিছু লিখতে চান। ওকে, টেন ডট টেন ডট ডট সাপোজ এটা 5। ওকে, বা আপনি ওই যে ব্রাশ দিয়েও লিখতে পারেন, কলমের কালি তো। ওকে, চলবে, দেখতে থাকি, নো প্রবলেম। এটা মনে কোন অ্যাড্রেস হচ্ছে 6, আর এটার অ্যাড্রেস এখন 7। ওকে, আর আমাদের এটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস, কিন্তু দেখুন 10 দিয়ে শুরু হয়েছে। বাইরের ইন্টারনেট আমাদের যেই কানেকশন নিয়েছি সেখানকার জন্য আমাদের একটা পাবলিক আইপি অ্যাড্রেস দিয়েছে, মনে করুন 45.23.0.2 বা 29। ওকে, এটা হচ্ছে আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস, মনে করি এটা পাবলিক আইপি অ্যাড্রেস। তো যখন কমিউনিকেশন হতে নেবে তখন যে ঘটনাটা ঘটে, আমাদের এই যে কম্পিউটারটা আছে, না, সে একটা প্যাকেট জেনারেট করবে, যে আমি এই পাশে মনে করুন ইউটিউবের সার্ভার আছে, আমি সেই ইউটিউবের সার্ভারে যোগাযোগ করতে চাই, আমি একটা প্যাকেট জেনারেট করব। প্যাকেটের আমরা দেখেছিলাম সোর্স আইপি থাকে, ডেস্টিনেশন আইপি থাকে, কিন্তু ওকে, আমি প্যাকেটে দুইটা পার্ট থাকে, তাই না, একটা সোর্স আইপি অ্যাড্রেস আর একটা ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস।
তো ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে আমাদের এই যে ইউটিউব আছে, ইউটিউবের যে সার্ভার, তার অ্যাড্রেস লিখে রেখেছি। ওকে, ডেস্টিনেশন অ্যাড্রেস মনে করেন ইউটিউবের সার্ভারের অ্যাড্রেস হচ্ছে 103 ডট সামথিং সামথিং কিছু একটা লেখা, এটা হচ্ছে ইউটিউব সার্ভারের অ্যাড্রেস। ডেস্টিনেশন অংশে এটা লেখা। ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসের কথাটা আরেকবার বলবেন স্যার? আপনার ভয়েস ভেঙে ভেঙে আসতেছে, একটু রিপিট করলে ভালো হয়। ভাইয়া কথা কেটে কেটে যাচ্ছে ভাই। কথা কেটে কেটে আসছে তো স্যার, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসের কথাটা একটু আরেকবার বুঝাবেন? আমার আমার নেটওয়ার্ক স্লো হচ্ছিল, এখন শোনা যাচ্ছে? কথা কেটে যাচ্ছিল। হ্যাঁ, এখন কথা শোনা যাচ্ছে। ওকে, তো বলছিলাম কি জানি সোর্স আর ডেস্টিনেশনের কথা কয়েকজন বলছিলেন, এটা মেবি শুনতে পাননি। আমি যে নেটওয়ার্ক বেসিকে বলেছিলাম যে আমাদের কি হয়, প্যাকেট তৈরি করছি, আমি একটা কমিউনিকেশন করতে চাই। তো সে প্যাকেটের গায়ে আমরা একটা ছবিতে দেখেছিলাম যে সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, এই কথাটা উল্লেখ থাকে। ওকে, তো যখন এটা রাউটারের কাছে আসছে এই উল্লেখ লেখাটা, সে যদি দেখে যে এই যে প্যাকেটটা আমি যেটা বাইরের ইন্টারনেটে পাঠাতে চাই, এর এই সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে আমার এই 0.5, যেটা এই অ্যাড্রেসটা এখানে লেখা, ডেস্টিনেশন যদি পাবলিক আইপি অ্যাড্রেস থাকে, রাউটারের কাজই এটা, যদি দেখে যে ডেস্টিনেশন পাবলিক কোনো আইপি অ্যাড্রেস লেখা, তখন সেটাকে চিন্তা করবে যে আচ্ছা এটা বাইরের ইন্টারনেটে দিতে হবে। আর যদি দেখে যে না, ডেস্টিনেশনে প্রাইভেট কোনো অ্যাড্রেস, যেমন 6 বা 7 এমন কোনো অ্যাড্রেস লেখা থাকে, তখন সে কি করে এটাকে আবার আপনার ফরওয়ার্ড করে এই যে আমাদের বাসায় থাকা আরেকটা ডিভাইস, তার সাথে কমিউনিকেশন করতে দিবে। ওকে, যার কারণে আসলে বাইরের ইন্টারনেট না থাকলেও আপনার উম, একটা রাউটার যদি থাকে, রাউটারে যদি সবাই কানেক্টেড থাকে, আপনি বাসায় এক রুমে বসে আরেক রুমে আরেকটা ডিভাইসের সাথে যোগাযোগ করতে পারেন, কমিউনিকেশন করতে পারেন, যদিও সেটার জন্য কিছু অ্যাপ্লিকেশনের দরকার স্যার হবে। আরেকবার একটু বলবেন? হ্যাঁ, বলুন কোন অংশটা? ওই যেখান থেকে এসডি শুরু হয়েছে, মানে সেখান থেকে। এখান থেকে? না, ওই যে আপনার কথা, আপনার নেট খারাপ না আমার নেট খারাপ আমি জানি না, কিন্তু আমার নেটওয়ার্ক। ওরা যখন বললো যে এই অংশটা রিপিট ওখান থেকে আমি কিছু শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, আমি আবার বলছি। ওকে, তো আমাদের থ্যাংক ইউ। নেটওয়ার্ক কমিউনিকেশনের সময় প্যাকেটটা যে তৈরি হয়, ওর গায়ে দুইটা জিনিস লেখা থাকে। একটা হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস, যে কোন আইপি অ্যাড্রেস থেকে আমাদের এই ডাটাটা যাচ্ছে, আর আরেকটা অংশ লেখা থাকে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, যে কার কাছে যাবে। তাই না? আমরা যে আইপি অ্যাড্রেসের কনসেপ্টই বুঝেছি যে এটা হচ্ছে গিয়ে আমার একটা ঠিকানা, বাসাবাড়ির ঠিকানার মতো। ওকে, এই অংশটা, এই প্যাকেটটা যখন রাউটারের কাছে আসে, তখন রাউটারও এটা রিড করে যাচ্ছে এটা সোর্স কি দেয়া আর ডেস্টিনেশন কোন আইপি অ্যাড্রেস দেয়া। ওকে, তো যদি দেখে যেটা ডেস্টিনেশন হচ্ছে বাইরের ইন্টারনেটের কোনো অ্যাড্রেস, হ্যাঁ মনে করেন ইউটিউব সার্ভার বা যা এটাই, তখন সে কি করবে, এটা বাইরের ইন্টারনেটে ফরওয়ার্ড করে দিবে। আর যদি দেখে যে না, এটা বাইরের ইন্টারনেটের অ্যাড্রেস না, লোকাল কোনো অ্যাড্রেস, অর্থাৎ প্রাইভেট কোনো অ্যাড্রেস এই ডেস্টিনেশনে লেখা, তখন সে কি করবে, এটাকে লোকাল তার যে নেটওয়ার্ক আছে সেখানে ফরওয়ার্ড করে দিবে। ওকে, আচ্ছা, তো প্যাকেটটা যখন রাউটারের কাছে আসলো, সে যদি দেখে যে না, এটা বাইরের ইন্টারনেটে পাঠাতে হবে এমন একটা কথা এখানে লেখা, তখন রাউটার কি করে, ওর যে সোর্স আইপি অ্যাড্রেসটা, সোর্স আইপি অ্যাড্রেস এখানে কি আমার 5 লেখা, তাই না? আমার সোর্স অ্যাড্রেস হচ্ছে 5 লেখা এখানে, .5, এটা হচ্ছে আমার লোকাল অ্যাড্রেস, যেটা এটা লেখা রয়েছে প্যাকেটে এখন।
কিন্তু এটা বাইরের ইন্টারনেটে পাঠাতে চাই, তখন রাউটার এখানে আমার এই প্যাকেটটা নতুন করে লিখবে, এবং নতুন করে যখন লিখবে তখন এর সোর্স আইপি অ্যাড্রেস হিসেবে এই পাবলিক আইপি অ্যাড্রেসটা লিখে দেবে। 29 হচ্ছে সোর্স, আর ডেস্টিনেশন অ্যাড্রেস যেটা সেটাই আমি যেখানে পাঠাতে যাচ্ছি সেটা। পরে রাউটার কি করছে, এই প্যাকেটটা বাইরের আমাদের যে ইন্টারনেট আছে সেই ইন্টারনেটে পাঠাবে, ইন্টারনেটে ঘুরে ইউটিউবের সার্ভারে যাবে। ইউটিউবের সার্ভার দেখবে যে 29 নামের পাবলিক আইপি অ্যাড্রেস যে যোগাযোগ করতে চায় তার অ্যাড্রেস দেখে সেখানে সে রিপ্লাই করবে, আমাদের প্যাকেটটা আসবে আবার রাউটারের কাছে। তো রাউটারের মেমোরিতে আবার এই জিনিসগুলো থাকে, যে কে রিকোয়েস্ট করেছে কার কাছে যাবে, সে যে এখানে একটা অ্যাড্রেসকে মডিফাই করেছিল এই জিনিসটা তার মেমোরিতে থাকে। তো যখনই তার কাছে রিপ্লাই আসছে সেই প্যাকেটের গায়ে কিন্তু আহ, এবার সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে এই প্যাকেটের 103। কেন? কারণ এটা হচ্ছে ইউটিউবের সার্ভার থেকে আসছে। ওকে, তাই এটার সোর্স অ্যাড্রেস এটা, আর ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 29। কেন? আমাদের এই অ্যাড্রেসে সে হচ্ছে প্যাকেট রিপ্লাই পাঠিয়েছে, এটা এসেছে রাউটারের কাছে। রাউটার এবার এটাকে এই প্যাকেটটাকে আবার মডিফাই করবে, প্যাকেটটাকে মডিফাই করে তার সোর্স অ্যাড্রেস 103 যেটা আছে থাকুক এইভাবেই রেখে দিই, বা ডেস্টিনেশন অ্যাড্রেস কোনটা হবে, এই যে আমাদের 5 নম্বর অ্যাড্রেস যে যোগাযোগ করতে চেয়েছিল। এরপরে এই প্যাকেটটা ফরওয়ার্ড করে দিবে আমাদের এই কম্পিউটারের কাছে। ওকে, তো এই যে কাজটা দিয়ে সে খুব দ্রুত করছে, এইখানে সে যে কাজটা করছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের ট্রান্সলেশন করছে, তাই না? ট্রান্সলেশন বিষয়টাই কি আমরা আহ, বিভিন্ন দোভাষী দেখি, তাই না? সে কি করে, বাংলা ভাষাকে রাশিয়ান ভাষায় পরিবর্তন করছে, রাশিয়ানকে বাংলা ভাষায় পরিবর্তন করে দিচ্ছে। তো এখানেও সেম ঘটনা ঘটছে, আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস কে পাবলিক আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দিচ্ছে, আবার যখন পাবলিক আইপিতে রিপ্লাই আসছে সেটারে প্রাইভেট আইপি অ্যাড্রেসে কনভার্ট করে সে রিপ্লাই পাঠিয়ে দিচ্ছে। রাউটার মাঝখানে বসে এই কাজগুলো করতে থাকে, এবং এই অ্যাড্রেস ট্রান্সলেশন করে করে কি হচ্ছে, আমাদের ওই যে IPv4 অ্যাড্রেসের অপ্রতুলতা, IPv4 অ্যাড্রেস পাওয়া যায় না, এই ইস্যুটা সলভের জন্য এই কনসেপ্টটা ব্যবহার করছে। এটাকে সংক্ষেপে নেট বলা হয়ে থাকে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আচ্ছা, তো আমাদের অ্যাড্রেসে ট্রান্সলেশন হলো, এরপর আমরা আরেকটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইসের কিছু কনসেপ্ট একটু বোঝা লাগবে, কারণ রিয়েল লাইফে কাজ করতে গেলে, বিশেষ করে ফিজিক্যালি যদি এই ধরনের কাজ করতে যাই, রাউটার সুইচ, আচ্ছা এগুলো খুব কমন নেটওয়ার্কিং ডিভাইস। হ্যাঁ, ওর ভিতরেও মেমোরি থাকে, প্রসেসিং পাওয়ার থাকে, সে পুরো আস্ত কম্পিউটার না, কিন্তু ছোটখাটো কম্পিউটিং এর কাজ, বিশেষ করে এই যে আমরা যে ক্যালকুলেশন দেখালাম, অ্যাড্রেস বারবার চেঞ্জ করা, এই টাইপের কাজগুলো সে করতে পারে বা করে দিতে পারে। ওকে, রাউটারের কাজই হচ্ছে আমাদের এই যে মানে পথ রাউটিং, হ্যাঁ, পথ বলে বলে দেয়া, একটা প্যাকেট কোন পথে যাবে না যাবে সেটা বলে দেয়া। আর আমাদের যে সুইচ আছে, হ্যাঁ, সুইচের কাজ হচ্ছে এই যে নিচেরটা হচ্ছে সুইচের একটা উদাহরণ, ওর কাজই হচ্ছে মাল্টিপল ডিভাইসে কানেক্টিভিটি দেয়া। Okay?
আমরা বাসা বাড়িতে যে আমাদের রাউটার ব্যবহার করি বাসায়, এগুলো সাধারণত ছোটখাটো আমরা 2-3টা ডিভাইস ব্যবহার করি, আর মনে করুন অল্প কিছু ইন্টারনেট কমিউনিকেশন। এইখানে একটা রাউটারই মানে সে নিজেই রাউটার, নিজেই সুইচ, নিজেই সবকিছু করে। কিন্তু বড় এন্টারপ্রাইজে একটা ডিভাইস দিয়ে হয় না, এক এক কাজের জন্য আলাদা আলাদা ডিভাইসের দরকার পড়ে। হ্যাঁ, রাউটিং এর জন্য রাউটার, মাল্টিপল পিসি কানেক্টের জন্য সুইচ, এগুলো তারা ব্যবহার করে করে থাকে। আর আরো আরো কিছু ডিভাইস ব্যবহার করে, যেমন আরেকটা আছে অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ, অ্যাক্সেস পয়েন্ট আর রাউটার কাজে একটু ডিফারেন্ট আছে। অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে বাইরের ইন্টারনেটের সাথে আমাদের আহ, বা বাইরের ইন্টারনেট না হোক, সবাই জাস্ট কানেকশন ক্রিয়েট করবে, এজন্য অ্যাক্সেস পয়েন্ট অনেকে ব্যবহার করে। তবে অনেকটা রাউটারের সাথে সিমিলার কনসেপ্ট, দেখতেও অনেকটা রাউটারের মতো এই ডিভাইস গুলো। যে দেখুন, অনেকে আবার রাউটার অ্যাক্সেস পয়েন্ট একসাথে ইউটিলাইজ করে থাকে, একসাথে ব্যবহার করে থাকে। স্যার অ্যাক্সেস পয়েন্টের কাজ কি স্যার? রাউটার যেরকম আমাকে কানেকশন করতে দিচ্ছে, আমার বাইরের ইন্টারনেট হোক বা অফিসের আদার্স কম্পিউটার যেটা আছে এদের সাথে যেভাবে কানেকশন তৈরি করতে দিচ্ছে, আমি এই রাউটারের থ্রুতে কানেক্টেড হচ্ছি, অ্যাক্সেস পয়েন্টও সেম। ওকে, প্রায় সেম, কিছু মেকানিজম একটু ভিন্নতা আছে। কিছু যেমন রাউটিং এ আমি মেনশন করে দিতে পারছি কোন পথ দিয়ে কিভাবে কিভাবে কমিউনিকেশন হবে। অ্যাক্সেস পয়েন্টে সেই অংশটা থাকে না, ও শুধুই অ্যাক্সেস করতে দিচ্ছে নেটওয়ার্কে, একজন আরেকজনের সাথে কানেক্টেড বা ওয়াইফাই এর সাথে কানেকশন করতে দিচ্ছে। স্লাইট কিছু ডিফারেন্স আছে, কিন্তু অনেকটা রাউটারের মতোই, বা রাউটার অনেকটা অ্যাক্সেস পয়েন্টের মতোই কাজ করে থাকে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে সুইচের সাথে যে কম্পিউটার গুলো হচ্ছে যে কানেক্ট করা থাকে, তো এই কম্পিউটার গুলো কি হচ্ছে যে মানে সুইচের থেকে কি কন্ট্রোল করা পসিবল? না, সুইচ থেকে ওই কম্পিউটার সরাসরি কন্ট্রোল করা যাবে না, কারণ সুইচ তো মানে ওর ভিতরে ফাংশনালিটিটাই আছে শুধু ডাটা প্যাকেট গুলো ফরওয়ার্ড হ্যাঁ, করার। জাস্ট নেটওয়ার্কের জন্য। হ্যাঁ হ্যাঁ, আদার্স কাজ করতে পারবে না। তবে হ্যাকারের জন্য একটা অ্যাক্সেসের ব্যবস্থা করে দিতে পারে, যে তার থ্রুতে কমিউনিকেশন ডাটা প্যাকেট সেন্ড করা যাবে। তো কিন্তু ব্যাকগ্রাউন্ডে কম্পিউটার থাকাই লাগবে একটা। হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডে যদি কম্পিউটার আরেকটা থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে যে ওই সুইচ দিয়ে, ওই সুইচের আন্ডারে যেগুলো কম্পিউটার আমি কানেক্ট করে রাখছি সেগুলো কি অ্যাক্সেস করা পসিবল কিনা? হ্যাঁ, পসিবল। তবে এখানেও ডিপেন্ড করে, মাঝে মধ্যে এমন হয় যে হতে পারে একই সুইচের আন্ডারে 10টা কম্পিউটার কানেক্ট আছে, কিন্তু কয়েকজন কিছু সিকিউরিটি মেকানিজম দিয়ে রেখেছে বা প্যাকেট আদান প্রদানে কিছু অফ করে রেখেছে, সেখানে হয়তো আমরা পাবো না। কিন্তু সুইচের কাজই হচ্ছে কি আমার কমিউনিকেশনের একটা ব্যবস্থা করে দেয়। সো আমরা ওটা দিয়ে অনায়াসে, মানে যদি উইকনেস থাকে, অ্যাক্সেস করা যেতে পারে। আমি অ্যাকচুয়ালি কিছুদিন আগে হচ্ছে যে আমাদের ভার্সিটি হচ্ছে যে কম্পিউটার ল্যাবের ভিতরে বসেছিলাম। আমি টোটাল হচ্ছে যে একসাথে আমার 4টা কম্পিউটার অন ছিল। তো আমি 2টা কম্পিউটার ইউজ করতেছিলাম, আর 2টা কম্পিউটার এমনিতে অন করে রাখছিলাম। দেন হচ্ছে যে কিছুক্ষণ পরে দেখলাম যে একসাথে আমার 4টা কম্পিউটারে একসাথে শাটডাউন নিয়ে নিল। তো এই জন্য আর কি কোশ্চেনটা করলাম। আচ্ছা, ও হয়তো অন্য কোনো কম্পিউটার থেকে কোনো ইনস্ট্রাকশন গিয়েছিল, তবে সুইচের একা এটা করা পসিবল না। মানে এখানে তো আপনার কানেকশনটা তো মেইনলি আসতেছে তো সুইচের মাধ্যমে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সুইচের বিষয়টা অনেকটা এভাবে চিন্তা করতে পারেন যে একটা জাস্ট মিডিয়াম, যে আমরা মনে করেন একটা বাটিতে করে বা একটা পাইপের মাধ্যমে পানি ছড়িয়ে দিচ্ছে অনেক জায়গায়, একটা কল আছে, 10টা পাইপ লাগিয়েছি, জাস্ট নাথিং এলস, মানে এর বাইরে সে কিছু করতে পারে না। আচ্ছা আচ্ছা। ওকে, সার্ভার কম্পিউটার গুলো যেটা হয় যে নর্মালি আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি ডেস্কটপ পিসি, তার তুলনায় মানে
এক ধরনের সার্ভার আছে দেখতে অনেকটা আমাদের ওই ডেস্কটপ পিসির মতো, আর একটা হচ্ছে নাম ভুলে গেলাম, এটা টাওয়ার সার্ভার বলে, এটার নামটা ভুলে গেলাম। দেখো, এটাও সার্ভার এটাও সার্ভার, পাশাপাশি দুইটাই সার্ভার। মানে এদের কম্পিউটিং পাওয়ার থাকে অনেক বেশি, অনেক ক্যাপাসিটি। কিন্তু সে নিজেও আসলে কম্পিউটার, আমরা যেই কম্পিউটার দেখে অভ্যস্ত এটাও সেই কম্পিউটার, কিন্তু কিছু ফাংশনালিটি পার্থক্য আছে। এই কম্পিউটার, এই সার্ভার কম্পিউটার গুলো হচ্ছে হিউজ লোড নেয়ার ক্যাপাসিটি থাকে, অনেক মানুষ, মনে করেন হাজার হাজার লাখ লাখ মানুষ একটা কম্পিউটার ব্যবহার করছে, তাদেরও সে হ্যান্ডেল করতে পারে, তাদের ডাটাগুলো এভাবে রাখতে পারে। ওকে, চাইলে আপনাদের বাসা বাড়িতে যে কম্পিউটার ব্যবহার করি বা আপনার ল্যাপটপ, তাকেও একটা সার্ভারে পরিণত করা যায়। যাই হোক, তো সে নিজেও যেহেতু কম্পিউটার, অর্থাৎ তার নিজের আইপি অ্যাড্রেস আছে, পোর্ট আছে, ম্যাক অ্যাড্রেস আছে, এবং এখানেও সেম কম্পিউটার হ্যাক করার মতো মেকানিজম ব্যবহার করে করে আমরা এখানে হ্যাকিং এর চেষ্টা করতে পারি বা করা যেতে পারে। এরপর আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা নেটওয়ার্ক প্রোটোকল, সে আলোচনায় যাব। ভাইয়া বুঝিনি, কিছু একটা বলছিলেন কেউ। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বল। ওই যে আমাদের যে ক্লাসের যে একটা ক্লাস 8 7 করে যাচ্ছে, এটারও তো একটা সিলেবাস আছে ভাইয়া, সিলেবাস নাই ভাইয়া? কিসের? মানে আমাদের এই কোর্সের সিলেবাস, হ্যাঁ হ্যাঁ আছে তো। এটা আমাদেরকে দেয়া যাবে না সিলেবাসটা? হ্যাঁ হ্যাঁ, যে শিখনের ওয়েবসাইটে দেয়াই আছে। ও, ওই টপিকস গুলোই আমাদেরকে শেখানো হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, তবে আমি একটু সিকোয়েন্স একটু মানে এক দুইটা এদিক ওদিক করে দেখাই বোঝানোর সুবিধার্থে। ও, মানে আমরা যদি আগে থেকে জানতাম যে আমাদের 9 নম্বর ক্লাসে কোন টপিক শেখানো হবে, তাহলে আমরা একটু নিজেরা একটু ওখান থেকে দেখে আসতাম, ইউটিউব টিউব দেখে এসে, তাহলে আমাদের ক্লাসগুলো বুঝতে সহজ হতো। যেহেতু আমরা তো নন সিএসটি ডিপার্টমেন্ট, আমি বিশেষ করে এর জন্য বলছিলাম। হ্যাঁ, ওই ওই ওদের ওইখানে সিলেবাস দেয়া আছে, আবার আপনাদের ইমেইলও করেছিল আমি তো জানি। ও, দেখবেন। কোর্সে হয়তো আমি হয়তো খেয়াল করে স্কিপ করে চলে গেছি মনে হয়। আচ্ছা, ওকে, ওটা একবার দেখে তো বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। ওকে। তবে আমিও আরেকবার একটু সিকোয়েন্স বলি, যেমন এখন হচ্ছে নেটওয়ার্কিং এ আলোচনা করছি, এরপরে হচ্ছে আপনাদের ওয়েবের কনসেপ্ট, যেটা মূলত এইচটিএমএল বা ওয়েব কিভাবে কাজ করে, এটা নিয়ে একটু আলোচনা করব। এরপর হচ্ছে প্রোগ্রামিং যেটা আছে, হ্যাঁ প্রোগ্রামিং নিয়ে কয়েকটা এক দুইটা ক্লাস একটু আলোচনা করব। এরপর একটা ক্লাস শুধু ক্রিপ্টোগ্রাফি নিয়ে একটু কথা বলবো, কারণ ওই কনসেপ্টটা দরকার পড়ে। এরপরে হচ্ছে আমরা আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা যে হ্যাকিং এর যে টেকনিক গুলো আছে, ওই আলোচনাগুলো একটা একটা করে শুরু করব। ওকে, ফান্ডামেন্টালি আমাদের আরো 3 4টা ক্লাস মতো লেগে যাবে, মানে এগুলো একদমই ফান্ডামেন্টাল কনসেপ্ট না এখন বললে। পর্যন্ত ভাইয়া যেগুলো শেখানো হয়েছে ওগুলো কি ভাইয়া ডিপ কনসেপ্ট জানা লাগবে, নাকি যতটুকু আমরা জানছি আবছা আবছা এগুলো অতটুকু দিয়ে আমাদের কাজ করা যাবে? আপাতত এতটুকু দিয়ে কাজ করা যাবে, তবে সবসময় আমি এটা উৎসাহিত করি, আরো ডিপে যাওয়ার চেষ্টা করুন। যত ডিপে যাবেন, মানে বাসায় একা একা, যে ক্লাসে তো সব ডিপে বলতে পারছি না, মানে অনেক টাইম লেগে যায়। তো যত ডিপে যাবেন তত দেখবেন, মানে অ্যাডভান্সড হ্যাকার যাদের বলে বা এলিট হ্যাকার যাদের বলে, ওদের মূল বৈশিষ্ট্যই হচ্ছে ওরা ইন্টারনাল এই মেকানিজম, এই ডিপ জিনিসপত্র খুব ভালো জানে, খুব ভালো বুঝে। ওকে, যার কারণে ওরা আসলে অ্যাডভান্সড হ্যাকার বা এলিট হ্যাকার বলে আর কি। তো যত ডিপ জানবেন তত বেটার। তারপরে যদি আমাদের কোর্সের জন্য বা মার্কেটে কাজের জন্য যা যতটুকু বোঝা দরকার বা না জানলেই নয়, সেটা আমি ক্লাসে আলোচনা করছি। তো তারপরও মানে আমি অলওয়েজ, সবাই আমাকে কোশ্চেন করার পরে আমি এই লাইনটা তারপরও বলে দিই যে না, আরো শিখো, আরো শিখলে ক্ষতি নেই, আরো বেটার। ওকে, না হলে শুধু এক এক কথায় যদি বলি যে হ্যাঁ এতটুকু এনাফ, অনেকে কি করে হাল ছেড়ে দেয় আর কোনো স্টাডি করে না। দিন শেষে যেটা হয় যে
হয়তো হ্যাকিং জানে কিন্তু খুব ভালো হ্যাকার হতে পারে না। ওকে, আমরা আমাদের আলোচনায় আসি। আমরা একটা প্রোটোকল নিয়ে জানবো, হ্যাঁ, টিসিপি প্রোটোকল। এটা খুবই জনপ্রিয় এবং খুব ফান্ডামেন্টাল একটা প্রোটোকল। এটা আদার্স অন্যান্য প্রোটোকলের সাথে ওর একটা যোগসূত্র আছে। বিষয়টা কি, এই যে আমরা যে ইন্টারনেটে যে কমিউনিকেশন করি, যে জুমে ক্লাস করছেন, এখন এমন যদি হতো যে আমি যে কথাগুলো বলছি এটা প্রত্যেকটা কিন্তু একটা সিকোয়েন্স আকারে যাচ্ছে, তাই না? আমি যে এবিসিডি বা যাই বলছি একটা সিকোয়েন্স আকারে আপনার কাছে যাচ্ছে, মাঝখানে যদি একটা দুটা প্যাকেট হারিয়ে যায় তখন কি ঘটনা ঘটতো, যে একটু আগেও হচ্ছিল কিন্তু তখন, তাই না, যে আমার কথা শুনতে পাচ্ছিলেন না, কেটে কেটে যাচ্ছে, তাই না? এখানে অবশ্য আরো কিছু রিজন আছে, কিন্তু যদি এমন হয় যে আমাদের কথা কেটে কেটে যায় তখন কি আমি অনলাইনে কমিউনিকেশন করতে পারবো? পারবো না। আজকে একটা একটা লোকের গল্প শুনছিলাম এমন, যে বিটকয়েনের শুরুর দিকে সেরকম ওয়ালেটে 150 বিটকয়েন না কত জানি 4-5 হাজার ডলার মতো যে ট্রানজেকশন করেছে, মানে সে বিটকয়েন সেন্ড করেছে, কিন্তু মাঝখানে ইন্টারনেট কোন একটা ইস্যুর জন্য তাকে বলছে ইরর, মানে তার ওই বিটকয়েনটা সেন্ড সাকসেসফুল হয় নাই। এদিকে তার ওয়ালেট, যেটা বিটকয়েন বিকাশে যেরকম আমাদের ওয়ালেট থাকে না, যেখানে আমাদের টাকা জমা থাকে, বিটকয়েনের এরকম সেম। তো তার টাকা যেটা ছিল, আবার বিকাশ এবং বিটকয়েন একটা সিমিলারিটি আছে, টাকা একবার চলে গেলে ওটা কিন্তু আর ব্যাক আনা যায় না। হ্যাঁ, তো বিটকয়েনে সে বেচারা ট্রানজেকশন করেছে ঠিক আছে, কিন্তু না ট্রানজেকশন সাকসেসফুল হলো না সেই টাকা ব্যাক এসেছে, মানে তার 5,000 ডলার থেকে তার অ্যাকাউন্টের ব্যালেন্স হয়ে আছে $0। আবার ওদিকে যে ট্রানজেকশন করেছে সেটাও হয় নাই, মাঝখান থেকে তার ডলার গায়েব। ওকে, তো এমন সিনারিও হতেই পারে, তাই না? ইন্টারনেট কানেক্টিভিটি ইস্যুর জন্য এমন সিনারিও হতে পারে। তো এই ইস্যু সলভের জন্য যেটা করা হয়, বিভিন্ন প্রোটোকল মেনটেন করা হয়। হ্যাঁ, এক এক কাজের জন্য এক এক রকমের অনেক অনেক প্রোটোকল আছে। বিটকয়েন রিলেটেড একটা টার্ম আছে পিয়ার টু পিয়ার, মানে ওটা একটু কি বলা যাবে? পিয়ার টু পিয়ার এর খুব সুন্দর কিছু কনসেপ্ট ছিল, মানে এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা থাকুক, ওটা আরেকদিন আলোচনা করব সময় পেলে। ওকে, ক্রিপ্টোগ্রাফির যে ক্লাস, ওখানেও ক্রিপ্টো কারেন্সি কিছু আলোচনা করবো ওদিন একটু। আহ, টরেন্ট তো মনে হয় একই কনসেপ্টে কাজ করে না? হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা আগে টিসিপির আলোচনাটা করি, যেটা হচ্ছে পিটুপি, যেরকম একটা নির্দিষ্ট প্রোটোকল, যে আমার একটা, আমি আমার কাছে কিছু ডাটা আছে, আমি আরেকজনের কাছে শেয়ার করতে চাচ্ছি, বা নেটওয়ার্কে যারা আছে সবার সাথে জিনিসটা শেয়ার হবে, কি হচ্ছে একটা একটা সিকোয়েন্স মেনটেন করে, যে কেউ না কেউ অলওয়েজ আমার কাছে এই ডাটাটা ট্রান্সফার করছে, শেয়ার করছে। হ্যাঁ, এটা কি হচ্ছে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি মেনটেন করছে। টিসিপি জিনিসটা সেম। আমার এক বা একাধিক ডিভাইস যদি থাকে, মনে করুন দুইটা ডিভাইস একে আরেকজনের সাথে কানেক্টেড হতে চাচ্ছে, তো ওখানে তিনটা স্টেজে ঘটনাটা ঘটে। আমি তিনটা স্টেজ নিয়ে আলাদা আলাদা করে বোঝাই। আমাদের প্রথম স্টেজ যেটা, এটা হচ্ছে কানেকশন শুরুর আগে। হ্যাঁ, আর এটা মনে করুন কানেকশন চলাকালীন, আর পরেরটা হচ্ছে কানেকশন শেষ। তো মনে করুন আমার কানেকশনে এখনো শুরু হয়নি, আমি এখনো কানেক্টেড হইনি ওই সার্ভারের সাথে, তখন কি ঘটনাটা ঘটবে? তখন আমার মনে করেন এটা আমার কম্পিউটার, এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে নাম্বার 1 স্টেজ, এটা নাম্বার 2 বা 3। কানেকশন এখনো হয়নি, মানে এখনো ডাটা আদান প্রদান হয়নি, তখনই একটা রিকোয়েস্ট তার কাছে যাবে, এবং এখানে যে ফ্ল্যাগটা, আমাদের যে প্যাকেটটা যায় না, প্যাকেটে একটা ফ্ল্যাগ বা একটা টিকিট মতো দিয়ে দেই, ওইটার লেখা থাকে সিন। সিন মানে সিনক্রোনাইজেশন। সার্ভারকে দিলে ওর এখানে যে পোর্ট আছে, হ্যাঁ,
সে আমাদের এটা রিসিভ করছে, দেখছে যে সিনক্রোনাইজেশন মানে রিকোয়েস্ট কানেকশন করতে চাই এমন একটা রিকোয়েস্ট এসেছে। সে তখন কি করে, একটা রিপ্লাই দেয়। সে রিপ্লাইতে বলে যে ঠিক আছে, আমি তুমি তুমি যেহেতু কানেকশন করতে চাও, আমি কানেকশন করতে পারি। এই যে এসি কে মানে হচ্ছে অ্যাকনলেজ করা। সে যে অ্যাকনলেজ করছে, সে প্যাকেটটা যে পাঠায়, নেটওয়ার্কে যে প্যাকেট, তার গায়ে অ্যাকনলেজ লিখে দেয়। এবং এর সাথে কি করে, এই যে আমি যে সিন ফ্ল্যাগটা তাকে যেটা সেন্ড করেছিলাম না, ওইটা সেও সেন্ড করে দেয়। সে যে রেসপন্স দিচ্ছে তার সাথে। তো আমার কাছে আসলে, আমি এখনো কানেকশন শুরু করিনি, আমার পোর্টে যখন এটা আসছে আমি দেখতে পাচ্ছি যে ওকে, তার সাথে কানেকশন যে করতে চাই, আমার প্যাকেটটা গিয়েছে। এবং সেই ব্যক্তি আমার ওই সার্ভারে যে রিপ্লাই দিয়েছে তার প্রমাণ হচ্ছে আমি যে ফ্ল্যাগটা তাকে পাঠিয়েছিলাম, সেই সিন ফ্ল্যাগটাও ওখানে রয়েছে। অর্থাৎ মাঝখানে আমার প্যাকেটটা হারিয়ে যায়নি কোথাও, নষ্ট হয়ে যায়নি। হ্যাঁ, এবং ওই সার্ভারই আমাকে এটা রিপ্লাই করছে, কারণ আমি এই প্যাকেট তো আর কাউকে পাঠাইনি, ওই সার্ভারকেই তো পাঠিয়েছি, তাই না? তখন আমি এই প্রান্ত থেকে বা আমার কম্পিউটার এই প্রান্ত থেকে ফার্দার আরেকটা রিকোয়েস্ট পাঠাই এবং সেখানে আমি অ্যাকনলেজ করি। আমি বলছি ঠিক আছে, আমরা কানেকশন করতে পারি। বা কানেকশন এখনো শুরুই হয়নি, মানে তৈরি হয়নি, কানেকশন তৈরি হওয়ার আগে 3বার এরকম হ্যান্ডশেক করা হয়। হ্যাঁ, দুই পক্ষ আমরা ফ্ল্যাগের আদান প্রদান করে আমাদের মাঝখানে যে নেটওয়ার্ক চ্যানেল আছে সেটা স্ট্যাবিলিটি চেক করছে যে হ্যাঁ স্টেবল আছে কিনা, কমিউনিকেশন করা যাবে কিনা। দুই পক্ষ এরকম 3বার হ্যান্ডশেক কমপ্লিট হয়েছে, তার মানে কি আমরা এখন কানেকশন করতে পারি, এখন আমরা যোগাযোগ করতে পারি। তখন কি হচ্ছে, আমি এই প্রান্ত থেকে আমার অন্য কোনো একটা ছবি পাঠাতে চাচ্ছি বা একটা মেসেজ পাঠাবো, সার্ভার রিপ্লাই দিবে, আবার আমি দিব, সার্ভার রিপ্লাই দিবে। এটা হচ্ছে আমাদের নর্মাল কমিউনিকেশন, যেটা সেটা চলতে থাকে। আবার যখন কানেকশন শেষ করে দিতে চাচ্ছি, তখন আবার এরকম হ্যান্ডশেকের ঘটনা ঘটে। আমি এই প্রান্ত থেকে মনে করুন তাকে আবার রিকোয়েস্ট পাঠাই যে দেখো ভাই, আমি কানেকশন শেষ করে দিতে চাই। হ্যাঁ, এবং কি করি, আমি এখানে আরেকটা অন্য ফ্ল্যাগ পাঠাই, সেটা হচ্ছে ফিনিশ ফ্ল্যাগ। ফিন মানে হচ্ছে ফিনিশ, আমি কানেকশন শেষ করে দিতে চাই। তো সার্ভার রিপ্লাই দেয় ওকে, তুমি যখন কানেকশন শেষ করতে চাও, আমি এটাকে অ্যাকনলেজ করলাম সিকে। ওকে, আমি এরপর এখান থেকে রিসেট ফ্ল্যাগ পাঠিয়ে দিই। এখানেও দেখুন 3বার হ্যান্ডশেকের ঘটনা ঘটছে। তো এটা তো হ্যান্ডশেক এত কিছু কেন বুঝলাম আমরা, কেন বোঝা দরকার সেটা একটু বলি। তার আগে বলি টিসিপি কেন দরকার পড়ছে। তার দরকারটা পড়ছে এই জন্যই যে এতবার হ্যান্ডশেক করে, এইটা খুব উপকারী একটা জিনিস। যে আমি আমার মূল যে প্যাকেটটা পাঠানোর কথা, মূল যে ছবিটা পাঠাবো বা টাকা যে পাঠাবো, টাকা আগেই পাঠাবো না, পাঠানোর আগে টেস্ট করে নিচ্ছি যে ভাই কমিউনিকেশন করা যাবে কিনা, মাঝখানে কিছু নষ্ট হবে কিনা। টেস্ট করছি, সিন ফ্ল্যাগ পাঠিয়ে তার রিপ্লাই আসছে, আবার আমি দিচ্ছি, দিয়ে দুই পক্ষ ভালো করে শিওর হচ্ছে আর আমাদের আমাদের চ্যানেল ক্লিয়ার, মাঝখানে প্যাকেট ট্যাকেট হারাবে না, সাবমেরিন কেবল টেবল সব ওকে আছে। এরপরে আমাদের যে ডাটাটা পাঠানোর কথা সেটাকে আমরা পাঠাচ্ছি। এই থ্রি ওয়ে হ্যান্ডশেকের কারণে এই টিসিপিটা খুব স্টেবল হয়। হ্যাঁ, খুব স্টেবল একটা কানেকশন সে তৈরি করতে পারে। এবং যখন কানেকশন শেষ করে দিচ্ছে, তখনও দেখুন হ্যান্ডশেক করছে। দুই পক্ষের জানা থাকছে যে আমাদের কানেকশন শেষ, আমাদের মাঝখানে আর যোগাযোগ নেই। ফার্দার কমিউনিকেশন করতে হলে, আবার কিছু পাঠাতে হলে আবার এই হ্যান্ডশেক থেকে শুরু করতে হবে। ওকে, তো বারবার এরকম হ্যান্ডশেকে তো ফর্মালিটি মেনটেন করার কারণে কানেকশনটা হয় খুবই স্টেবল, ডাটা হারায় না। যার কারণে অন্যান্য আরো অনেক প্রোটোকলের সাথে টিসিপি ব্যবহার করে। মনে করেন এই যে আমরা ওয়েবসাইট ভিজিট করি না, ওয়েবসাইটে আমরা কি লেখা দেখি যে সেখানে এইচটিটিপি লেখা, না এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা মূলত আমাদের ওয়েবের যে কন্টেন্ট আছে সেটা আদান প্রদানের জন্য ব্যবহার করছি। কিন্তু সার্ভারের সাথে আগেই আমরা এইচটিটিপি দিয়ে কিন্তু কানেক্ট হই না, আগে আমরা টিসিপি দিয়ে কানেকশন তৈরি করি, দেন সেখানে এইচটিটিপি ব্যবহার হয়। তারপরে আমরা ওয়েবসাইটটা কিন্তু দেখতে পারি, ভিজিট করতে পারি। ওকে, টিসিপিটা এর জন্য মাল্টিপল এরকম জায়গায় ব্যবহার করে থাকে। কিন্তু প্রবলেম হলো, সে যে এত বারবার ফর্মালিটি মেনটেন করে, এই করতে গিয়ে সময় লেগে যায় বেশি, তাই না? আপনি নিজে চিন্তা করুন,
রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলে আপনি প্রত্যেককে একবার করে সালাম দিয়ে 2-3 বার করে হ্যান্ডশেক যদি করতে দেন, তো দেখা যাবে আপনার অফিস পর্যন্ত যাওয়াই হবে না। অর্ধেক রাস্তা মানে সারাদিন লেগে যাবে সবার সাথে হ্যান্ডশেক করতে করতে, তাই না? তো টিসিপিরও এরকম একটা ইস্যু আছে। এই যে আমরা এখন রিয়েল টাইম কথা বলছি, যদি এমন হয় যে সরি, প্রত্যেকবার আমার ভয়েস মেসেজ যাওয়ার আগে একবার করে এরকম হ্যান্ডশেক করতে হচ্ছে, যদিও কম্পিউটার অনেক দ্রুত করবে, রিয়েল টাইমে হবে, কিন্তু আজকে যেইভাবে নেট স্লো, প্রত্যেকবার এরকম হ্যান্ডশেক যদি করতে যায়, দেখা যাবে আমার কথাই শুনতে পাবেন না। আমি বলছি হয়তো স্বরে স্বরে, হ্যাঁ, এভাবে বলে চন্দ্রবিন্দু যখন বলছি তখন আপনি স্বরে স্বরে শুনতে পাচ্ছেন, মাঝখানে যে এত কিছু হচ্ছে আপনি তথ্যই পাচ্ছেন না, অনেক স্লো হয়ে যাচ্ছে। তো এটা একটা বিগ বার্ডেন। এটা থেকে মুক্তি পাওয়া যায় কি করে? বিজ্ঞানীরা ভেবে আরেকটা প্রোটোকল বের করলো, তার নাম হচ্ছে ইউডিপি। ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ওর কথা হচ্ছে, ভাই আমার এত হ্যান্ডশেক করার সময় নাই, আমি ডাইরেক্ট ডাটা প্যাকেট পাঠাবো, ডাইরেক্ট রেসপন্স আসবে, নাথিং এলস। আমার এত হ্যান্ডশেক ট্যান্ডশেক কিচ্ছু করতে পারবো না আমি। ওকে, মানে এরকম। একবার হ্যান্ডশেক করলেই হইলো, মানে পরে তখন আর ওটা লাগে না। না, ও কোনো হ্যান্ডশেকই করে না। শুধু পিওর ইউডিপি তে ও কোনো হ্যান্ডশেকই করে না, ডাইরেক্ট প্যাকেট পাঠাবে, রিপ্লাই আসবে, যার কারণে খুব ফাস্ট। ওকে। এই যে আমরা এখন যে জুমে কথা বলছি, বা আপনারা যে অনলাইনে গেম টেম খেলেন, হয়তো অনেকে ফ্রি ফায়ার বা পাবজি, কল অফ ডিউটি, এরকম বিভিন্ন গেম খেলেন। তো অনলাইন গেমস বা সামথিং, এই জায়গা কি হচ্ছে, আমার খুব দ্রুত কমিউনিকেশন দরকার। এই জায়গাগুলোতে ইউডিপি ব্যবহার করে, তবে একটু ভিন্ন হবে। কারণ ইউডিপির কথা হচ্ছে, সে কোনো ফর্মালিটি যখন মেনটেন করছে না, সব ডাটা আদান প্রদান হচ্ছে, যাচ্ছে আসছে। এজন্য যেমন আমরা এখন জুমে যে যুক্ত আছি না, এখানে কি হয়েছে জানেন, যে আগে জুম যে লোড হয় তখন টিসিপি প্রোটোকল ব্যবহার করে আপনার ডিভাইস জুমের ক্লাউড, সেখানে কানেকশন তৈরি হয়। এরপর এখানে ইউডিপি প্রোটোকল ব্যবহার হতে থাকে, মানে টিসিপি দিয়ে কানেকশন একবার তৈরি হয়ে গিয়েছে, এরপর ইউডিপি প্রোটোকলের মাধ্যমে এই যে রিয়েল টাইমে আমার ভয়েস মেসেজ, আমার স্ক্রিনের ডিসপ্লে, এগুলো আপনাদের কম্পিউটারে চলে যাচ্ছে। ওকে, খুব দ্রুত এর জন্য কমিউনিকেশন করাটা পসিবল হচ্ছে। না হলে আমাদের ডাটা প্যাকেট হারিয়ে যেত। আবার খুব বেশি স্ট্রিক্ট করতে গেলে কি হতো, মেসেজই পেতেন না, সেই ডাটা প্যাকেট হারিয়ে যাওয়ার মতো একই রকম ঘটনা। ওকে। টিসিপি ইউডিপিটা খুবই জনপ্রিয়, প্রচুর। টিসিপিটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। এইচটিটিপি প্রোটোকল নিয়ে বলছিলাম। এখানে যদিও ছোট করে লেখা, এইচটিটিপিরও কি হয়, এইচটিটিপির আগে টিসিপি দিয়ে কমিউনিকেশন তৈরি হয়। আবার আমরা যে ফাইল আদান প্রদান করি, এফটিপি, হ্যাঁ, এই এফটিপির প্রোটোকল যেটা, ওর ক্ষেত্রেও টিসিপি ব্যবহার হয়, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এর এর দুই ধরনের কানেকশন চ্যানেল তৈরি হয়। একটা হচ্ছে টিসিপি কন্ট্রোল কানেকশন, আর একটা হচ্ছে টিসিপি ডাটা কানেকশন। টিসিপি কন্ট্রোল কানেকশনটা যখন হয় তখন ওইখানে মূলত, সরি, এফটিপি, এফটিপি কন্ট্রোল কানেকশন, মাই মিস্টেক, আমি ভুল বলেছি। এফটিপির যে কন্ট্রোল কানেকশন, সেইখানে টিসিপি ব্যবহার হয়। তো আমাদের দুইটা সার্ভার, তাদের মাঝখানে থ্রি ওয়ে হ্যান্ডশেক দিয়ে একটা স্টেবল কানেকশন তৈরি হচ্ছে। এরপরে আমরা আমাদের এফটিপির মূল কাজই হচ্ছে শুধু ফাইল আদান প্রদান করা, না আমি হচ্ছে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, আমি একটা ছবি আপলোড করছি বা গান ডাউনলোড করছি। ওকে। আপনাদের বাসায় যারা নেট দিয়েছে তাদের ওরকম এফটিপি সার্ভার আছে, তাই না? বিভিন্ন অ্যাড্রেস হয়তো বলে গিয়েছে, আপনারা মুভি টুভি দেখতে পারেন, সেখানে মুভি গান ডাউনলোড করা যায়। তো কি হচ্ছে, আপনি এফটিপি তে যখন কমিউনিকেশন হয়, আগে কন্ট্রোল কানেকশন টিসিপি দিয়ে, এরপরে ডাটা কানেকশন।
আচ্ছা, এরপরে সেকেন্ড বা লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে এত ইন্টারনাল জেনে আমাদের লাভ কি? মানে এত ইন্টারনাল প্রোটোকলের বিষয়বস্তু জেনে দরকারটা কি? দরকারটা হলো এই যে প্রোটোকল গুলো, হুম, যে টিসিপি আইপি জানছি, টিসিপি মেকানিজম গুলো জানলাম, প্যাকেট নিয়ে জানলাম, তাই না? আমাদের কিভাবে কি কি প্যাকেট আদান প্রদান হয়, মেকানিজম হয়, ইউজ কেস জানলাম যে এই প্রোটোকল গুলো কোন প্রোটোকল কোন কাজে লাগে। এরকম আরো অনেক প্রোটোকল আছে, আপনি অনলাইনে সার্চ করে বিভিন্ন রকম প্রোটোকল খুঁজে পাবেন। অনেক হ্যাকিং টেকনিকে আমরা সরাসরি এই যে মেকানিজম আছে না, এই মেকানিজম রে ম্যানিপুলেট করি। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে বোকা বানাচ্ছি ওই প্রকার। এবং অনেক এরকম নেটওয়ার্ক প্রোটোকল আছে অনেক দিন আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে, যেমন একটা হচ্ছে এআরপি প্রোটোকল। এটা হচ্ছে কি হয়, আমাদের লোকাল নেটওয়ার্কে আমাদের ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করার জন্য, বা অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল আর কি, অ্যাড্রেস খুঁজে বের করার জন্য ব্যবহার হয়। কিন্তু এর বিল্ট ইন কোনো সিকিউরিটি ফিচার নাই, এর মেকানিজমেই দুর্বলতা আছে। তো হ্যাকাররা অনেক সময় কি করে, এই মেকানিজম মিস ইউজ করে। ওকে, তো আমরা মেকানিজম দেখলাম, তো এটা প্যাকেট ফ্ল্যাগ দেখেছি। অনেক সময় এই ফ্ল্যাগ ইউটিলাইজ করে বিভিন্ন হ্যাকিং এর চেষ্টা করা যায় বা বোকা বানানো যায়। এবং ইউজ কেস নিয়ে কথা বলছিলাম, ভিন্ন ভিন্ন ইউজ কেস যেহেতু আছে, তো সব জায়গাতে একই ধরনের প্রোটোকল আমরা দেখবো না, স্বাভাবিক। তো যখন ভিন্ন ইউজ কেস, মনে করুন একটা ওয়েব সার্ভারে আক্রমণ করছি, তো সেইখানে ভিন্ন নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার হবে, ইউজ কেসের ভিন্নতা, ভিন্ন প্রোটোকল সেখানে আমরা দেখতে পাবো। ওকে, যার কারণে এই কনসেপ্টটা জানা থাকলে জেনে আমাদের উপকার, যে আমি এদের মেকানিজমকে ম্যানিপুলেট করব, ফ্ল্যাগ বা কমিউনিকেশন চ্যানেলে কোনো বোকা বানাচ্ছি, ইউজ কেসে কোনো বোকা বানিয়ে বা কোনো দুর্বলতা বের করে আমরা হ্যাকিং এর চেষ্টা করতে পারি। এবং নেটওয়ার্ক প্রোটোকল সব জায়গায় থাকবেই, কোনো না কোনো একটা প্রোটোকল ব্যবহার হবেই। হ্যাঁ, এই যে আমাদের এই যে ডেস্কো বা আপনাদের সবারই বাসা বাড়িতে বিদ্যুৎ আছে, তাই না? বিদ্যুৎ বা তেলের রিফাইনারি গুলো দেখেছেন বাংলাদেশে সেভাবে নাই। সৌদি আরব বা বিভিন্ন জায়গায় তেলের বড় বড় রিফাইনারি গুলো আছে, তাই না? ওখানে যে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি, বিশাল বড় বড় মেশিনারিজ যেগুলো, যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে সেখানে হ্যাকিং এর কি কাজ, ওই ডিভাইস গুলো ওরাও নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করে। ওদের দেখা যায় যে ওদের অবশ্য ভিন্ন কিছু প্রোটোকল আছে, এইটা ব্যবহার করে বিশাল বড় পাওয়ার গ্রিড সে অপারেট করছে, বা তেলের যেই রিফাইনারি আছে সে অপারেট করছে। কিছুদিন আগে দেখলাম যে এরকম একটা প্রোটোকলের মিসইউজ, প্রোটোকল বা কিছু একটা মিসইউজ করে সৌদি আরবেই সম্ভবত, ইরান সৌদি আরবে আক্রমণ করলো, সাইবার অ্যাটাক। সে কোনো টাকা পয়সা লুটপাটের জন্য না, এই ভিন্ন প্রোটোকল তারা ব্যবহার করছে, তো ব্যবহার করে তেলের রিফাইনারি ধরে মানে আগ বার্স্ট করে দিয়েছে, 2 জন ইনস্ট্যান্ট সেখানে মারা যায়। হ্যাঁ, মুভিতে যেরকম দেখি, বাস্তবেই সেরকমটা সম্ভব। যাই হোক, এটাও অনেক ডিপ লেভেলে বা হ্যাকিং এর আরেকটা সেক্টর, চাইলে এই রিলেটেড কিছু এক্সপ্লোর আপনারা করতে পারেন, ঘাটাঘাটি করতেই পারেন। তো যেখানেই যাব কম বেশি বিভিন্ন রকম প্রোটোকল, নেটওয়ার্ক কানেক্টিভিটি, বিভিন্ন মেকানিজম আমাদের সামনে আসবে, আর সেখানে বিভিন্ন হ্যাকিং এর চেষ্টা করে যেতে পারি। ওকে, যেগুলো ক্লাসে বোঝানো এগুলো একদমই বেজ লাইন, মানে সব জায়গায় কম বেশি এই ধরনের জিনিসপত্র থাকবেই। ঠিক আছে। আচ্ছা, আজকে আজকে আর খুব বেশি নয়, অ্যাসাইনমেন্টও দিচ্ছি না আপাতত আজকে। নেক্সট ক্লাসে আমরা ওয়েবের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এইচটিএমএল নিয়ে কিছু ভিডিও যদি অনলাইনে দেখতে পারেন তাহলে বেটার, যদি যদি আপনাদের সময় হয় বা নেটওয়ার্ক ইস্যু না থাকে দেখতে পারেন। ওকে, আজকে তা আমাদের
আলোচনা এ পর্যন্তই থাকুক। আজকে আর অ্যাটেন্ডেন্স নেওয়ার শক্তি নেই। নেক্সট ক্লাসে আজকে অ্যাটেন্ডেন্স কালকে সবাইকে দিয়ে দিন। নেক্সট ক্লাসে একসাথে একটু বলে দিন যে আজকে ছিলেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে অ্যাটেন্ডেন্সের সময় একবারে দিয়ে দেব। ওকে, আজকে এ ঠিক আছে ভাই। পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।